চলো আজকে আমাদের পেহেলগাঁও থেকে যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। হোটেল এত ভালো, তোমরা যারা পেহেলগাঁও আসবে শুধু এটা হচ্ছে ওনার দাদা এখানেই চলে আসবে, আগে থাকতে বুক করবে। আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখি তো, বিভিন্ন জায়গায় রিভিউ নিয়ে নানা রকম থাকে। তো এই দাদার হোটেলের রিভিউ খোঁজ চিনি দিচ্ছে। চিনির সব থেকে খুঁতখুঁতে মানুষ পৃথিবীর। ওয়াশরুম ক্লিন হতে হবে, ঘরটা সুন্দর হতে হবে, সুন্দর মানে ল্যাভিশ না হোক, আমি ভালোভাবে যাতে থাকতে পারি। কখনো আসি বাবা দর্শনে তাহলে এখানেই উঠবো, ওরা সব অ্যারেঞ্জ করে দেয়। দেখো সামনে কি সুন্দর পাহাড়ের কোলে মেঘ নেমে এসছে। আজকে এখানে বলছিল 4 ডিগ্রি এখানকার টেম্পারেচার, কারণ কাল সারা রাত বৃষ্টি হয়েছে। কাল এখানে ওয়েদার খারাপ ছিল, এদের কাছে এটা নর্মাল ওয়েদার। বাট আমাদের মতো কলকাতার বাঙালির কাছে, যারা আমরা 18 ডিগ্রিতে সোয়েটার জ্যাকেট পরে নিই, তাদের জন্য একটু কষ্টদায়ক, বাট ইটস ওকে। আমার ভীষণ ভালো লেগেছে। এমনি আমার পাহাড় ভালো লাগে, ঠান্ডা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি ফিট থাকি ঠান্ডাতে, যেন গরমে আমার বেশি কষ্ট হয়। পাহাড়টা দেখো কি সুন্দর। বাবার কাছে প্রে করলাম যেন খুব শিগগিরই বাবা দর্শনে 4 জনে আসতে পারি। আগে বাবার মর্জি, বাবা আমাদের জন্য কি ভেবে রেখেছে, সবটুকু তার ইচ্ছা বিনা তো হয় না। কিন্তু সিনিক বিউটি আউটস্ট্যান্ডিং, পেহেলগাঁও ইজ বেস্ট। কাল রাতে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো পেহেলগাঁও আমরা বাজারটা সেভাবে কভার করিনি। আর পেহেলগাঁও বাজারে আমরা যেটুকু আগের দিন একটু দেখেছিলাম, এখানে বাজারটা না একটু কস্টলি, মানে যেহেতু এতটা উপরে, বুঝতেই পারছো, শপিংয়ের জন্য নয়। সুন্দরী পেহেলগাঁও, এখানে কেনাকাটার কোনো দরকার নেই, একদম নির্জন নিরালায় শান্তিতে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চুপচাপ 3 দিন মন ভালো হয়ে যাবে। এখানে প্রচুর হোটেল, আগে থাকতে হোটেল বুক করার দরকার নেই। তবু যদি বলো চিনি দি, তুমি তো এখানে ঘুরে এলে, রেকমেন্ডেশন নিউ রিল্যাক্সিং। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 28শে মার্চ, বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে 9টা 38। আমরা পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে পড়েছি। পেহেলগাঁওয়ের যাবার পথে একটা জায়গায় তার সিনিক বিউটিটা ক্যাপচার করার চেষ্টা করলাম। সাথে সাক্ষী রাখলাম লিডার নদীকে। এটা একটা গ্লেশিয়ার থেকে আসছে এই নদী। এখনও গ্লেশিয়ার গলেনি, জল কম আছে। যখন গ্লেশিয়ারটা পুরো গলে যায়, তখন পুরো এই জায়গাগুলো একদম ভর্তি হয়ে যায়, ভীষণ রকম উগ্র রূপ নিয়ে নেয় নদী তখন। আর মনে মনে সাক্ষী রাখলাম লিডার নদীকে, এদিকে পাহাড়কে। বাবার কাছে প্রার্থনা করলাম খুব শীঘ্রই যেন আমরা 4 জনেই বাবা দর্শন করতে পারি। ঘোড়ার খুরের আওয়াজ, চারিদিকের মেঘলা পরিবেশ, মুখ ঝিমানো পাইন ফারের বন, মেঘগুলো যেন পাহাড়ের নিচ অবধি নেমে চলে এসেছে। আর লিডার নদীর জলস্রোত, সব মিলিয়ে কেউ যেন চিনিকে পিছন থেকে টান দিচ্ছে, যাস না চিনি। সত্যি চিনিও চাইছিল এই মুহূর্তটায় বন্দি হয়েছে। আজকে পেহেলগাঁও থেকে রওনা দিয়ে দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। একটা অসাধারণ সৌন্দর্যকে পিছনে রেখে যাচ্ছি। আমার যেন মনে হচ্ছে না যাই, এখানেই যেন সারা জীবনের জন্য থেকে যাই। বাট আমি এক জায়গায় পড়ছিলাম, জীবনের সুখ আর দুঃখের মধ্যে সুখ ক্ষণস্থায়ী, আর দুঃখর লংজিভিটি সব থেকে বেশি। আর ওটাই আমার কর্মযোগ যে আমাকে ওখানে ফিরতে হবে। আমার এখনো কিছু কাজ বাকি আছে। কর্মযোগ কমপ্লিট হয়ে গেলে সব থেকে সুন্দর জায়গা যেখানে তার বাস, সেখানে চলে যেতে পারবো। পাহাড় আমার এই জন্য ভালো লাগে, বিকজ এখানে কৈলাসে বাবা থাকে, তারপরে দেখো অমরনাথ গুফার মধ্যে বাবা থাকে, তারপরে হচ্ছে দরবার কাটরা ত্রিকুট পর্বতে আমার মায়ের বাস। তো যেহেতু মানে এখানেই মায়ের আমার বাস, তাই জন্য কি জানে মায়ের মেয়ে হওয়ার জন্য কিনা জানি না, ছোটো থেকে পাহাড় আমার সব থেকে প্রিয়। আর সৌন্দর্য পেহেলগাঁওয়ের অসাধারণ। আমি যা কালকে চন্দনবাড়ি রেখেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। বেতাব ভ্যালি খুব একটা ভালো এই জন্য লাগেনি, কারণ সেই গ্রিনারিটা তো এই সময় থাকে না। আর হচ্ছে আমার আরু ভ্যালি খুব ভালো লেগেছে, যদিও আরু ভ্যালিটা মেনলি গ্রিনারি যখন থাকবে তখন এটাকে মিনি সুইজারল্যান্ডই একদম পুরো দেখতে লেগে যাবে। তো যেহেতু এখন সেটা ছিল না, তাই জন্য আরু ভ্যালিটাকে আমার খারাপ লাগেনি, আমার খুব ভালো লেগেছে। খুব পিসফুল একটা জায়গা হচ্ছে আরু ভ্যালি। তো এই 3টে দেখলেই যথেষ্ট এনাফ। আর সেরকম যেহেতু বরফটা এখন নেই, সেহেতু জায়গাগুলোর খুব একটা সৌন্দর্য তোমরা পাবে না যারা বরফ দেখতে আসবে, কারণ গাছগুলো পুরো রুক্ষ সূক্ষ্ম কঙ্কালসার হয়ে আছে। জুন জুলাই এগুলো যখন সবুজে ভরে যাবে, পেহেলগাঁওর সৌন্দর্য সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আমার দেশ সব থেকে সুন্দর। চলো যাবার পথে রাস্তাটা দেখতে যাই, কারণ এটাকে যতবারই লেন্স বন্দি করি, বাড়িতে বসে বসে দেখতে হবে তো। এটাই হলো পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ড। পেহেলগাঁওয়ের যতগুলো স্পট দেখবে, এখানে এসে ওদের চার্ট টাঙানো থাকে, সেই অনুপাতে তোমরা বুক করে নিতে পারো যেখানে যেখানে তোমাদের যেতে ইচ্ছা করবে।
সব পিছনে রেখে এগিয়ে যাচ্ছি। মনটা আজকে ভীষণ খারাপ করছে, কিন্তু যাবার পথে সৌন্দর্য যেন মন খারাপটাকে বারবার ভুলিয়ে দিচ্ছে, যেন বলছে আমি তো রইলাম, আবার না হয় আসবি। লিডেন নদীর জলস্রোতের আওয়াজ, পাইন ফারের এক মিষ্টি হাওয়া, চারিদিকের এক অদ্ভুত সৌন্দর্য বলতে পারো বিক্ষুব্ধ মনটাকে মলম লাগানোর চেষ্টা করছে, বুঝিয়ে দিচ্ছে আমরা রয়ে গেলাম, তুই সেরে আয় তোর কর্মযোগ, আবার আসবি। অপার আনন্দ দেবার জন্য তো বসে রইলাম, আর তুই তো প্রতিজ্ঞা করে গেলি তুই তো আবার আসবি বাবা দর্শন করতে। সত্যি তো, অঙ্গীকার যখন করেছি অঙ্গীকার পূরণ করতে হবে বই কি। আর অঙ্গীকার পূরণ করবার জন্য তাড়াতাড়ি করে জীবনের যা কাজগুলো আছে সেগুলোকে তো সব মেটাতে হবে। চলো পেহেলগাম থেকে বেরিয়ে পড়লাম। ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ পেহেলগাম, এত সুন্দর মুহূর্ত আমার জীবনে চিরস্থায়ী করে রেখে দেওয়ার জন্য, এত সুন্দর মুহূর্ত আমাকে উপহার দেবার জন্য। তুমি খুব ভালো থেকো, শান্ত থেকো, শান্তিতে থেকো। যাবার পথে চারিদিকে তখন আপেল বাগান, আখরোটের বাগান, গাছগুলো বড্ড বেশি যেন রুক্ষ মনে হচ্ছে, ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে সবে। আর আপেল গাছের কাটিং হতে দেখেছি জানো, দূরে পাহাড়ের নিচে মেঘগুলো নেমে আসছে, আভাস দিচ্ছে আরও মনে হয় বৃষ্টি হবে, তাপমাত্রা আরও নেমে যাবে। কিন্তু আমার ঠান্ডাটা ভীষণ ভালো লাগে। আর ভীষণ আনন্দ করেছি 3 দিনের পেহেলগামে। আমার সব থেকে ভালো লেগেছে এই ট্রিপের মধ্যে পেহেলগামকে। যারা তোমরা আসবে 3 দিন অনাবিল আনন্দ স্রোতে যদি শান্তিতে গা ভাসাতে চাও, তাহলে পেহেলগামের থেকে সেরা জায়গা আর নেই। চারিদিকে তখন আপেল বাগানগুলোকে দেখতে দেখতে যাচ্ছিলাম। কত পরিশ্রম করে ওরা জানো। আমি স্থানীয় মানুষকে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছিলাম, গাছে কিন্তু কোনো সার দেয় না, মানে কেমিক্যাল দেয় না, ফলে আপেলগুলো ওই জন্য এত ভালো হয়, এত সুস্বাদু হয়। আর এই আপেল সবটা আমাদের কলকাতায় আসে কিনা আমার জানা নেই। সর্ষে খেতে তখন হলুদ ফুলে ক্ষেত ভরে গেছে, ভীষণ ভালো লাগছিল। আমি তো অনুভব করছিলাম, চলো আমার সাথে এই অনাবিল আনন্দের সৌন্দর্যের মুহূর্ত তোমরাও অনুভব করো। চারিদিক দেখতে দেখতে আমার অবস্থা কেমন যেন, আমি এই সুন্দরীর প্রেমে পুরো মজে গেছি। এইভাবেই চিনার গাছের পাশ দিয়ে আপেল আখরোটের বাগানের পাশ দিয়ে যেতে যেতে কখন যেন আপেল ক্ষেতের কাছে পৌঁছে গেছি। গাড়িটাকে দাঁড় করিয়েই নেমে পড়লাম। আপেল গাছে ছোট ছোট একদম কচি কচি পুরো পাতা বেরিয়ে গেছে, ঠিক আছে? সব গাছটাতেই এরকম মাটি ফাটিগুলো দেখো সব প্রিপেয়ার করেছে ওরা, সার টার দিয়েছে, আর গাছ ভরে গেছে একদম পাতায়। আমি একটা জায়গায় আস্তে আস্তে দেখছিলাম ওরা খুব সুন্দর কলাম করে এই জায়গাগুলো, এই যে কাটে দেখো এখনো দাগ আছে, কাটে কেটে পিন করে কলাম করে। তো খুব সুন্দর লাগলো আমাকে এখানে রাস্তার ধারে ওই ভদ্রমহিলাও খুব ভালো। তো আমাকে বলছিল, আমি বললাম এর আগে আমি আপেলের আচার কখনো খাইনি। বললো ম্যাম তুমি খেয়ে তো দেখো একবার। তো আমি একটা আপেলের আচার নিয়েছি আর মালবেরি জ্যাম নিয়েছি। আমার মালবেরি খেতে ভীষণ ভালো লাগে। আমি কলকাতায় মালবেরি জ্যাম অবশ্য সেভাবে সার্চ করিনি, এখন তো সব পাওয়া যায়, বাগের দুধও পাওয়া যায় কলকাতায়। তো এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম, এত সুন্দর খেতে না, আমার এত ভালো লাগলো। সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষগুলো তো ভালো, অনেস্টির সাথে আমাকে কত বোঝাচ্ছে অ্যাপেলের মোরব্বা নাও। আমার মোরব্বাটা কোনো কিছুরই খেতে ভালো লাগে না, কেন লাগে না আমি জানি না, আমার মোরব্বা অত ভালো লাগে না। তো চলো, বাবানার খুশি অনেক রকম ছবি তুলে যাচ্ছে। আমি যেহেতু এখন তো আপেল হয়নি, তো আমাদেরকে তো বোঝাতে হবে এগুলো আপেল গাছ। দেখো আপেলগুলোকে টাঙিয়ে রেখে দিয়েছে এই সময়। আবার একটা সময় যখন এখানে গাছ একদম ভরে থাকবে, আর খুব সম্ভবত এইটা আখরোটের গাছ মনে হয় না, এটাও অ্যাপেল ট্রি, অ্যাপেল। যদি আমি চারা পেতাম নিয়ে যেতাম, যত্ন করে লাগাতাম, কত আপেল হতো বলো তো। বিনা আপেল খেয়েই চেহারাটা আপেলের মতো হয়ে গেছে।
আপেল খেলে কি হবে? 5 दिन लगेंगे अगर धूप निकलेगा ना। हाँ। 5 दिन लगेंगे। ये है एप्पल फूल, इसमें भी है एप्पल फूल, इसमें नहीं है, इसमें है एप्पल फूल, इसमें भी नहीं है, ये लीफ है इसके, इसमें एप्पल फूल, इसमें भी एप्पल फूल, इसमें भी और इसमें भी। ओह 5 दिन लगेंगे उसको आने में अगर धूप हो निकलेगी। अच्छा। अगर ऐसे ही रहा तो टाइम लगेगा, लेकिन अगर धूप होगी तो जैसे मतलब भर के आएगा। ये सब एप्पल खा खा के आप लोग इतने सुंदर हो गए हो। यहाँ मौसम कोई मेकअप की जरूरत नहीं, इतना सुंदर हो आप लोग। এক গ্লাস অ্যাপেল জুস, এই জিনিসটার কথা পাবো না, কিচ্ছু ওয়াটার মেশানো নেই, একদম র অ্যাপেল জুস খেয়ে যাই। হ্যাঁ, এটা খেয়ে যদি কিছুটা ফর্সা হতে পারি। এরপর এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। দুই কন্যাকে বললাম এটা ধরে একটু ছবি তুলে দিবি। বলল তখন চিনিদি প্লাস্টিকের আপেল ধরে কিন্তু প্রমোট করছো, একদম ঝামেলায় পড়ে যাবে। মহা দুষ্টু আমার দুই কন্যা জানো। এরপর গাড়ি ছুটে চলল শ্রীনগরের দিকে। যাবার পথে যত শ্রীনগর শহরটা এগিয়ে আসছে তত একদম ফাঁকা জায়গাটা কমে যাচ্ছে। যাই হোক, তবু শহরের ভিতর দিয়ে যেতে যেতে দেখছিলাম চারদিকটা, কেমন সেখানকার জীবনযাত্রা, কেমন সেখানকার মানুষজন, কিভাবে সেখানে মানুষ থাকে, কি কি বিকিকিনি হয়। আর একটা জিনিসের দিকেও চোখ ছিল, চোখ যেন খুঁজে চলেছিল সেটাকে। কি সেটা আমি তুলেছি, অন্য একটা ব্লগে শেয়ার করব। এটা তোলার ইচ্ছে আমার অনেক আগে থাকতে ছিল। কাশ্মীর ট্রিপ আমি স্বপ্নের মতো করে সাজাতে চেয়েছিলাম। বাদ সাধল ইন্দ্রদেব। তো ইন্দ্রদেবের সাথে প্রচণ্ড ঝগড়া করব শহরে ফিরে গিয়ে, মানে কলকাতায়। কেন জানো, আমার কাশ্মীর ট্রিপে আনকাট কাশ্মীর করার ইচ্ছা ছিল, এমন কিছু জায়গা যা কেউ দেখেনি। সমস্তটুকু প্ল্যান করে ফেলেছিলাম, কিন্তু এত বৃষ্টি। কাশ্মীর আমি কভার করেছি, সুন্দরী বৃষ্টি স্নাত কাশ্মীরকে। ফলে আমার দেখা হয়ে ওঠেনি সেই জায়গাগুলো। সে কারণে ইন্দ্রদেবের সাথে আমার একদম আড়ি, কিচ্ছুতেই ভাব করব না, যতক্ষণ না আমি পরের বার আসবো। সেগুলো আগে তোমাদেরকে দেখাবো। তবে এই যে শহরটির ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম, কোনো জায়গা থেকে মনে হচ্ছিল না আমার তিলোত্তমার থেকে একটু আলাদা। সব থেকে বললে হাসি পাবে, এই জায়গাটা দিকে কি মনে পড়ছিল যেন, আমার বাপের বাড়ি এয়ারপোর্ট 1 নম্বর গেট। গোড়া বাজারটাকে মোটামুটি কলকাতায় যারা থাকে সবাই চেনে। দেখে মনে হচ্ছে না বলো যে আমি এখন গোড়া বাজারের ভিতর দিয়ে যাচ্ছি? এটা একটা বাজার মনে হয় জানো। কিছুটা এগিয়ে যাবার পর একটা মাছ বাজার মতো আছে, ছোট্ট 2-3 জন। এই যে ভাইটি, আমি ভিডিও করছি বলে ওর ঝোলার মধ্যে কি মাছ আছে কাত করে দেখাচ্ছিল। অনেকটা কই বা তেলাপিয়ার মতো দেখতে মাছগুলো তার কাছে ছিল। যাবার সময় বাজারটা দেখছিলাম, বহু জিনিস পাওয়া যায়, আমার তিলোত্তমাতেও পাওয়া যায়। এটা বলতে পারো চিনিদির কুঅভ্যাস। পৃথিবীর যেখানেই যাক না কেন, তিলোত্তমার সাথে তার তুলনা টানা চাই, কারণ তাকে মনে হয় প্রমাণ করতে হয় তার তিলোত্তমাটা বেশি সুন্দর। এটা তো সর্বৈব সত্য। আমার তিলোত্তমার থেকে সুন্দর জায়গা এই ভূখণ্ডে নেই। ভূখণ্ড বলা ভুল হলো, এই পুরো ব্রহ্মাণ্ডে নেই গো। যেমন কাশ্মীর ভূস্বর্গ, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে সুন্দর জায়গা, তেমনি আমার কাছে আমার তিলোত্তমা পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে সুন্দর জায়গা। আস্তে আস্তে দেখো আমি শ্রীনগরের হাইওয়ের উপরে চলে আসছি। চারিদিকে বড় বড় গাছ, যখন এগুলো সবুজে মরে যাবে না, অনাবিল সৌন্দর্য। এখনও কিন্তু সৌন্দর্য কোনো অংশে কম নয়। তবে যাবার পথে প্রচুর দেখলাম মিলিটারি দাঁড়িয়ে আছে। দেখে কি মনে হচ্ছিল জানো, আমি এই দিকে রাস্তাটা যেটা, এটা জম্মু চলে গেল, সোজা আমরা চলে যাব এখন শ্রীনগর। যাবার পথে দেখছিলাম পুরো রাস্তা মিলিটারিতে একদম পুরো মোড়া আছে, কনভয় মাঝে মাঝে চলে যাচ্ছে। আর আমার দেশের বীর ভাইরা তারা বড় বড় বন্দুক হাতে নিয়ে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কোনো কিছু তাদের চোখ এড়াচ্ছে না। এই যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি না, এখানে ব্যাট তৈরি হয়। সচিন তেন্ডুলকর যখন শ্রীনগর এসেছিল এখানেই এসেছিল। এই এত বড় বড় ক্ষেতের মাঝখান দিয়ে যেতে যেতে আর মিলিটারি কনভয় আর সে জওয়ান ভাইদের দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছিল কত পরিশ্রম, কত কষ্ট। শীত গ্রীষ্ম বর্ষা অতন্দ্র প্রহরীর মতো রক্ষা করে চলেছে। তাতেও কত সময় কত দুর্যোগ, কত বিপদ আসে। এই পথের উপরেই পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল সেই জায়গাটা আছে।
আমার মন একসময় বলেছিল যে আমি নেমে তোমাদেরকে সেটা দেখাই। আমার মনে হচ্ছিল যদিও বা তাদের পরিবারের কেউ আমার এই ব্লগটা দেখে, তাদের স্মৃতিটা আবার মোচড় দিয়ে উঠবে। তাই পারিনি, আমিও পারিনি, কারণ জায়গাটা শোনা মাত্র দুটো চোখ জলে ভরে এসেছিল। আমি চিরকালই একটু আবেগপ্রবণ মানুষ, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ওই জায়গাটা দেখাইনি। হাত জোর করে বিনম্র হয়ে তাদের শ্রীচরণে কোটি কোটি নমন জানিয়েছি। দেশ আমার বীর জওয়ানদের দেশ, বীর শহীদের দেশ। শহীদের পরিবারকে কখনো কাঁদতে নেই, তাই কাঁদিনি, শুধু তাদেরকে দূর থেকে স্যালুট জানিয়েছি। আবার এসো তোমরা ফিরে, তোমরা ছাড়া দেশটা অচল, তোমরা ছাড়া আমরা অচল। তোমরা আছো তাই আমরা আছি। আমরা তো দেশের মধ্যে 15ই আগস্টে পতাকা উড়িয়ে, গালে তিরঙ্গা লাগিয়ে, চিৎকার করে, কত আনন্দ ফুর্তি করে 15ই আগস্ট সেলিব্রেশন করি, 26শে জানুয়ারি সেলিব্রেশন করি। আর তোমরা তপ্ত রোদে, বরফ মোড়া শীতে, নানা কষ্টের মধ্যে, দুর্যোগের মধ্যে দেশটাকে রক্ষা করে চলো। একটা দিন তোমাদের দায়িত্ব থেকে তোমরা কখনো বিমুখ হও না। এখানেই মনে হয় তোমাদের আর আমাদের ফারাক। আমাদের ঘরে ঘরে এমন থাকা মনে হয় খুব দরকার। তাই শুধু সেই জওয়ান ভাইদের নয়, তাদের পরিবারকেও জানাই আমার স্যালুট। আজও যখন ভয়েস দিচ্ছিলাম তখন গলা ধরে আসছিল। এরপর হাইওয়ের ধারে একটা জায়গায় দাঁড়িয়ে একদম এই কাশ্মীরি ভাইয়ের দোকানে একটু পরোটা আর রায়তার আচার খাওয়া হলো, সাথে গরম গরম কফি। এই ভাইয়ের যে হেল্প করছিল ছেলেটি মুর্শিদাবাদের। বাঙালি দেখেই যা হয়, প্রবাসে যদি বাঙালি তুমি দেখো কথা বলতে ইচ্ছা করবে। আর এখানে এই বাছুর আর এই কুকুরের এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক। দুজনের খেলা দেখে আমার হাজব্যান্ড বলছিল, মুহূর্তটা লেন্সবন্দি করবে নাকি, রেখে দেবে নাকি তোমার স্মৃতিপটে। আমরা আমাদের স্মৃতিপটে রেখে দিলাম, পিছনে রেখে গেলাম, থাকলো আমার লেন্সের মধ্যে। একটু এগিয়ে চলতেই একটা মিলিটারি কনভয় পাস করছিল। সমস্ত পাবলিক যে গাড়িগুলো সেগুলোকে আটকে দেওয়া হলো, কারণ যে অ্যাটাক হয়েছিল এইরকমই এক কনভয়ের মাঝে গাড়ি চলে গেছিল। তাই জন্য যখন এই কনভয়গুলো পাস করে তখন কোনো পাবলিক ট্রান্সপোর্টকে আগে এগোতে দেয় না, মিলিটারিরা আটকে রাখে। আমাদেরও উচিত নিয়মটা মানা, তাদেরকে ওভারটেক না করা, তাই না? তাদের সম্মান সবার আগে। কনভয়টাকে তুলছিলাম, আমার এত ভালো লাগছিল যে কি বলবো। কিন্তু আমি তখনও বুঝিনি কত ক্ষমতা তুমি জানো না। এই দেখো লাঠিতে করে ওরা কোনো ট্রান্সপোর্টকে এগোতে দেবে না, সেটা ওরা ইন্ডিকেশন দেয়। এবং আমি যেই পুরো যাত্রাপথটা ক্যামেরায় লেন্সবন্দি করছিলাম, কিন্তু আমি তখনও জানি না তাদের নজর কিন্তু আমার উপর শুরু থেকে শেষ ছিল। সাদা গাড়ির আগে যে মিলিটারি গাড়িটা যাচ্ছে দেখছো, সেই গাড়ির একদম ডান দিকের পিছনে যিনি আছেন তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মিলিটারি অফিসারকে তখন ইঙ্গিত করছিলেন যে আমি এটা লেন্সবন্দি করছি। কিন্তু আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা তখন নামিয়ে নিয়েছি, আর দেখাইনি। বাকি পুরো যাত্রাপথে যেখানে মিলিটারি ক্যাম্প ছিল বা যেখানে ওদের পোস্টিং ছিল আর তুলিনি, কারণ দেশের সুরক্ষা সর্বোপরি। দেশকে, দেশের সুরক্ষাকে আর দেশের জওয়ান ভাইদের শতকোটি নমন জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করি।